একরকম দৌড়ে গিয়েই অনিমেষের গায়ের ওপর পড়ে এক ধাক্কায় ওকে চিৎ করে দিতেই শরীরের ভেতরে রক্তের স্রোত সহসা যেন হিম হয়ে গেল আমার। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ শুনবেন আপনারা প্রভাস দত্তের লেখা নীল সাহেবের পোড়ো বাড়ি। সাপুড়েরা সাপের গন্ধ পায়, গন্ধে গন্ধে চলে যায় ঠিক জায়গায়, তারপর সেখান থেকে টেনে বের করে আনে লুকোনো সাপ। কিন্তু ভূতেরও কি গন্ধ পাওয়া যায়? গন্ধে গন্ধে চলে গিয়ে শেষকালে মুখোমুখি হওয়া যায় তার? অন্তত অনিমেষের ঘটনায় এরকম একটা বিশ্বাস যদি কারো মনে দানা বেঁধে থাকে, তাহলে দোষ দেওয়া যায় না তাকে। অনিমেষকে আমরা সবাই রীতিমতো সাহসী বলেই জানতুম। কিছুটা বাউন্ডুলে স্বভাবের ছেলে, স্বাস্থ্য মোটামুটি ভালোই, গায়ের রং একটু তামাটে ধরনের, সব ব্যাপারেই ওর ঔৎসুক্য, তবে কোনো ব্যাপারেই তেমন গুরুত্ব আরোপ করে না। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, যেমন তেমন চাকরি বলা চলে, নইলে এমন হুটহাট করে ছুটি নিয়ে খুশি মতন এদিক সেদিক যাওয়া নিশ্চয়ই সম্ভব হতো না ওর পক্ষে। চাকরি সূত্রে প্রায়ই নানা জায়গায় ঘুরতে হয় আমাকে। কোথাও হয়তো 3 মাস, কোথাও আবার একটানা 1 বছরও হয়তো কাটিয়ে দিতে হয়। সেরকম পছন্দের মতো জায়গা হলে আমি অনিমেষকে 2 ছত্রের একটা পোস্টকার্ড লিখে দিই। তারপর যথারীতি একদিন দেখতে পাই কাঁধে পুরনো সেই লাল রঙের ঝোলাখানি ঝুলিয়ে শ্রীযুক্ত অনিমেষ কুমার একেবারে সশরীরে উপস্থিত। আমি হেসে বলি, কিরে এলি তাহলে? অনিমেষও হেসে জবাব দেয়, কি আর করব, মেদিনীপুর আর বাঁকুড়ার সীমানার কাছাকাছি এই জায়গাটার নাম বেলপাহাড়ি। প্রায় মাস 2-1 হলো এইখানে এসে ক্যাম্প করেছি আমি। কাছাকাছি পাহাড় বলতে অবশ্যই তেমন কিছু নেই, তবে জায়গাটা পাথুরে আর বেশ উঁচুতে। ঝাড়গ্রাম থেকে টানা জিপে আসবার সময় দুপাশে শাল মহুয়ার জঙ্গল আর উঁচু নিচু জমির ঢাল, প্রায়ই রুক্ষ ও বন্ধা, দেখে মনেই হয় না বাংলাদেশ। জায়গাটা যে অনিমেষের খুব পছন্দসই হবে, এখানে এসেই সে কথা মনে হয়েছিল আমার। তবু চিঠি লিখতে বেশ কদিন দেরি হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। হঠাৎ মাঠের এক প্রান্তে মস্ত এক দালান চোখে পড়ল। তখনও সূর্য ডোবেনি, বর্ষাকাল, তবু আকাশ বেশ পরিষ্কার। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আসলে এটা একটা পোড়ো বাড়ি, ভাঙাচোরা জীর্ণ অবস্থা, অনেককাল আগেই পরিত্যক্ত হয়েছে। জানালা দরজা বলতে কিছু নেই। পুরোনো আমলের পাথুরে গাঁথনি দেওয়া মস্ত খিলানগুলোর মাথায় এখন চামচিকি আর বাদুরের আস্থানা। ধুলো আর ঝুলে ভেতরটা আবছায়া অন্ধকার। একপাশে ছাদ খানিকটা ধসে ঝুলে আছে বিপজ্জনকভাবে। একসময় সেদিকটা বারান্দা গোছের ছিল মনে হয়। বাড়িটা দেখেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা আইডিয়া মাথায় খেলে গেল আমার। ক্যাম্পে ফিরে গিয়ে সেই রাতেই চিঠি লিখে ফেললাম অনিমেষকে, শিগগিরই চলে আয়, দারুণ জায়গা। অনিমেষ যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি আমি। হয়তো আমার চিঠি পাওয়ার পরদিনই ও ট্রেনে চেপে বসেছে। ওকে দেখে যথারীতি আমি হাসলাম, এলি তাহলে? কি আর করব। ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে টেবিলের ওপর ছুঁড়ে ফেললো অনিমেষ। তারপর আমার খাটিয়ায় টান টান হয়ে শুয়ে পড়ে বলল, জার্নিটা ফাইন, দুপাশে টাটকা জঙ্গল দেখতে দেখতে চোখ দুটো অনেকদিন পরে একটু শান্তি পেল যেন। পরদিন বিকালবেলা অনিমেষকে নিয়ে সেই লোকালয় ছুট মাঠের ওধারে চলে গেলাম আমি। বললাম, ওই দেখ, দেখতে পাচ্ছিস? অদূরে সেই বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ কিরকম ভুরু কুচকে রইল খানিকক্ষণ, তারপর বলল, এই চল দেখে আসি। দুজনে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। কাছাকাছি পৌঁছতেই আচমকা দুটো চামচিকে অন্ধকার একটা খিলানের আড়াল থেকে চোখের পলকে বেরিয়ে এসে বাড়িটার মাথার ওপরে গোল হয়ে চক্কর দিতে থাকলো। অনিমেষ সেদিকে তাকিয়ে থেকে কিরকম আনমনা হয়ে গেল। বার কয়েক গম্ভীরভাবে ফুসফুস ভরে শ্বাস টানল যেন। আমি হঠাৎ ভয় পাইয়ে দেবার জন্যে ওর কানের কাছে মুখ নামিয়ে এসে ফিসফিস করে বললাম, এই ভুতুরে বাড়ি নাকি রে, সাহেব ভূত। আমাকে অবাক করে দিয়ে অনিমেষ বললে, তুই ঠিক বলেছিস মেলু, এ বাড়িতে ভূত আছে, অতৃপ্ত মানুষের আত্মা, কাছে আসতেই টের পেয়েছি আমি। হো হো করে হেসে উঠলাম আমি। অনিমেষ, তুই পাগল অনিমেষ। আমি খোঁজ নিয়েছিলাম, বাড়িটা আসলে বহুদিন আগে এক নীলকর সাহেবের আস্তানা ছিল।
একটু দূরে নীল তৈরি সে বিশাল বাঁধানো চৌবাচ্চাগুলো। নীল চাষ উঠে গেল দেশ থেকে, আর নীলকর সাহেবরাও পাত্তারি গুটলেন। স্মৃতিচিহ্ন নিয়ে পড়ে রইল বিশালাকায় এইরকম বাড়িগুলো। অত্যাচারী সাহেবদের এইসব বাড়িগুলোর ধার কাছ দিয়ে কেউই হাঁটতো না। এত বড় একটা বাড়ি সেই কতকাল ধরে পড়ে রইল। ঘুণাক্ষরেও এটাকে আস্তানা করবার কথা পরবর্তীকালে কেউ আর ভাবেনি। মানুষ না থাকলে যা হয়, খুব তাড়াতাড়ি পোড়ো হয়ে গেল বাড়িটা। চুন বালির পলেস্তারা খসে খসে পড়ল। চামচিকে আর বাদুর খাস করে নিল গোটা বাড়িটাকে একদিন। হাসি থামতে অনিমেষ আমাকে আরেকবার অবাক হওয়ার সুযোগ করে দিল। একটু অন্যমনস্ক গলাতেই বলল, আজ রাতেই বাড়িটাতেই আমি থাকবো, তোর আপত্তি নেই তো মেলু? আমি ব্যাপারটাকে হালকা করে দেবার চেষ্টা করলাম। তুই কি শেষকালে ভূত টুত ধরবার তাল করেছিস নাকি অনিমেষ? ধরে রাখবি কোথায়? তোর ওই রং জ্বালা লাল ঝোলাতে নাকি? অনিমেষ ব্যাপারটাকে মোটেই হালকা হাতে নিল না। আমার দিকে তাকিয়ে বেশ শান্ত গলাতেই বলল, ভূত ধরতে পারবো কিনা জানি না, তবে কাছাকাছি পৌঁছতে পারবো আশা করি। তুইও আয় না। খেয়ে পেয়েছিস? আমি বললাম, রাত্রিরে আমার ভীষণ ঘুম পায়। ঘুম পেলে কিছুতেই চোখ খোলা রাখতে পারি না। চোখই যদি খোলা না রইল তাহলে আর। অনিমেষ আমার হাত ধরে টেনে বললে, চল ফেরা যাক। ভূতে আমি কখনো বিশ্বাস করি না। ভৌতিক অস্তিত্বে বিশ্বাস রাখবার মতন তেমন কোনো ঘটনাও আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি। বিজ্ঞানের ছাত্র বলেই কি না জানি না, এইসব ভূত টুতের ব্যাপারে একটু বেশি মাত্রায় তার ছিল আমার। অনিমেষ এই যুগের ছেলে হয়েও কি করে এইরকম একটা অন্ধবিশ্বাসের অধিকারী হলো, কিছুতে সেটা বুঝে উঠতে পারি না আমি। বাড়িটার দিকে অনিমেষে তাকানো, বুক ভরে সন্দিগ্ধ শ্বাস টানা, তারপর গভীর বিশ্বাসের সঙ্গে ভূতের অস্তিত্বের কথা ঘোষণা করা, সমস্ত ব্যাপারগুলোই আমার কাছে কিরকম কার্যকারণ সম্পর্কহীন বলে মনে হতে লাগলো। তবু ফেরবার পথে এই নিয়ে আমি অনিমেষকে আর খোঁজাখুঁজি করলাম না। আমি জানতাম অনিমেষ ভূত টুত নিয়ে ইদানিং একটু বেশি রকম মাথা ঘামাচ্ছে। অনিমেষকে চিঠি পাঠাবার সময় যে প্ল্যানটা আমার মাথায় এসেছিল, পথ চলতে চলতে তার কথাই ভাবতে লাগলাম মনে মনে। সন্ধ্যের পরে বেলপাহাড়ি একেবারে নিশ্চুপ হয়ে যায়। ব্লক ডেভেলপমেন্ট অফিসের লাগোয়া মাঠটাতেই আমাদের তাঁবু পড়েছে। ওপাশে ক্যাম্পের লোকজনের কথা বলা, চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। রান্নার ছ্যাক ছক শব্দ হচ্ছে একপাশে। একটা গুমোট গরমের ভাব। আমার আরদালি পঞ্চানন এসে জানালো, স্যার বৃষ্টি হবে আজ, খুব মেঘ করেছে। অনিমেষ কালকের বাসি খবরের কাগজটা নাড়াচাড়া করছিল। পঞ্চাননের কথা শুনে বলল, তাহলে তো ভালোই হলো। পঞ্চানন, আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিও, আজ বেরুতে হবে। এই রাতে বৃষ্টি নামবে যে? পঞ্চানন অবাক হলো। অনিমেষকে যেন ভারী খুশি দেখাচ্ছে এখন। হেসে বললে, হ্যাঁ গো, এই রাতেই বৃষ্টি তো চাই। পঞ্চানন অনেকদিন ধরে অনিমেষকে দেখে আসছে। সাহেবের এই বিশেষ বন্ধুটির ধরন ধারণ কিছুটা যে আর পাঁচজনের সঙ্গে মেলে না, ভালো করেই জানে সে। কিছু না বলে পঞ্চানন তাই বিদায় হলো। রাত ঠিক 10টায় সত্যি সত্যি পুরনো ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো অনিমেষ। বাইরের অন্ধকারে এসে দাঁড়ালাম দুজনে। আকাশ নিশ্ছিদ্র কালো, সামান্য হাওয়া দিচ্ছে। হঠাৎ কখনো বিদ্যুতের চকিত আলো দূরের খানিকটা মুহূর্তের জন্য স্পষ্ট করে দিয়ে অন্ধকারের অপার সমুদ্রে চারপাশ ডুবিয়ে দিয়ে যাচ্ছে আবার। আমার দিকে ফিরে অনিমেষ বললে, এই আমি এগোলাম, কাল সকালে আবার দেখা হচ্ছে। আমি ঠাট্টা সুরে বললাম, ঝোলায় বাঁধা সাহেব ভূতটা কিন্তু আমার চাই। অনিমেষ চলে গেল। তাঁবুতে ফিরে এসে আমি খাটিয়ায় শুয়ে পড়লাম। ভেবে রাখা সেই প্ল্যানটা ঝিলিক দিয়ে যেতে লাগলো মাথার ভেতরে। ভূত ভূত কি একটা বিশ্বাস্য ব্যাপার? আজ পর্যন্ত কেউ কি কাউকে একটা ভূত দেখিয়ে দিতে পেরেছে? ভীতু মানুষের তৈরি যত সব উদ্ভট কল্পনা। এই ভূত নিয়েই আবার কত রকম ফেনানো গল্পই না দেশ বিদেশের সাহিত্য জুড়ে, কত ধানাই পানাই, বুজরুকি কাণ্ড কারখানা সব। কি করে যে অনিমেষটা শেষকালে সেই ভূতেরই ধন্দে পড়ে গেল ভেবে আমার একরকম কষ্ট হতে লাগলো আজ। মাথা ঘামানোর আর পছন্দসই বিষয় খুঁজে পেল না ছেলেটা। মাঠের প্রান্তে বিশাল সেই বাড়িটাকে প্রথম দিন দেখার পরেই আমার মনে হয়েছিল ভূতের গল্পে এই রকম বাড়ির বর্ণনাই সচরাচর দেখা যায়। মনে হয়েছিল অনিমেষকে এইখানে রাতের বেলা পাঠিয়ে দিয়ে তারপর ভূত সেজে ভয় দেখালে কেমন হয়। সাহসী অনিমেষের সাহসের দৌড়টা একবার পরীক্ষা হয়ে যায় তাহলে। কিন্তু অনিমেষ যে নিজে থেকে বাড়িটাকে ভূত শনাক্ত করবার জন্যে রাত কাটাতে একলাই চলে যাবে সেখানে, তা কি আর ভাবতে পেরেছিলাম আমি?
অনিমেষ পাগল। চামচিকার বাদুরের সঙ্গে 100 বছরের ধুলোর রাজ্যে সারা রাত না ঘুমিয়ে বাছাধন মজাটি ভালো করে টের পাবেন এবার। যাকে কাল সকালেই পরিষ্কার হয়ে যাবে সব। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি। হঠাৎ আচমকা ঘুমটা ভেঙে গেল যেন। উঠে বসে টর্চের আলোয় ঘড়ি দেখলাম রাত 3টে। আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না আর। খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তাঁবুর ওপরে টুকটাক সামান্য বৃষ্টির শব্দ। গায়ের ওপর বর্ষাতিটা চাপিয়ে টর্চ ছাদে বেরিয়ে পড়লাম নিঃশব্দে। নীল সাহেবের পোড়ো বাড়ির কাছাকাছি পৌঁছে সন্তর্পণে একবার হাতের টর্চটা জ্বালাতে যাব এমন সময় বাড়িটার মাথার ওপরের আকাশ দুফালা করে বিদ্যুতের ঝিলিক খেলে গেল একটা। সেই আলোয় মুহূর্তে যে জিনিসটা আমার চোখে পড়ল, বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে যেতে সেটুকুই যথেষ্ট। সেই চামচিকে দুটো চক্রাকারে ঘুরছে বাড়িটার মাথার ওপরে অবিরাম। গাটা ছমছম করে উঠল। পর মুহূর্তেই সব আড়ষ্টতা ঝেড়ে ফেলে বাড়িটার ভেতরে ঢুকে পড়লাম আমি। অন্ধকারে নিজের হাতে নিজেই দেখতে পাচ্ছি না। অনিমেষকে কোথায় পাবো? ইচ্ছে করে টর্চ জ্বালাতে চাইছি না। অনিমেষকে একটু ভূতের স্বাদ ভালো করেই পাইয়ে দিতে চাই আজ। একটা থামের আড়ালে চুপ করে একটু দাঁড়ালাম। তারপর নাকি সুরে কান্নার মতন আওয়াজ করলাম খানিকক্ষণ। কোনো সাড়া পেলাম না। জুতোর শব্দ করলাম, প্রথমে আস্তে তারপর বেশ জোরে। কারো সাড়া নেই। তারপর খ্যাক খ্যাক করে হাসলাম খানিকক্ষণ। না, ভিতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। এত সব ভৌতিক ব্যাপার স্যাপারেরও পরেও যদি অনিমেষ ভয় পেয়ে সাড়া না দেয়, তাহলে ধরেই নিতে হয় অনিমেষ শেষ পর্যন্ত এখানে আসেনি। অনিমেষ কি ভয় টয় পেয়ে অন্য কোথাও চলে গেল? হাতের টর্চ ছেলে এবার পোড়ো বাড়ির অন্দর মহলে ঢুকে পড়লাম। বিশাল বাড়িটার কোথায় যে কি আছে ভালো করে জানি না। পাছে পড়ে গিয়ে হোঁচট খাই, সেই ভয় সন্তর্পণে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো পশ্চিম দিকের ঘরটায় দ্রুত কি যেন একটা সরে গেল। আলোটা সেদিকে ঘুরিয়ে স্থির দৃষ্টিতে তাকালাম। ইঁদুর হতে পারে, শেয়াল হওয়া বিচিত্র নয়। অনিমেষ কোথায় গেল? এবারে গলার পর্দা উঁচু করে রাখলাম। নীল সাহেবের পোড়ো বাড়ির অন্দরমহলে দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে নামটা ফিরতে লাগলো অনেকক্ষণ। অনিমেষ অনিমেষ ঘুরতে ঘুরতে টর্চের আলোয় হঠাৎ আটকে গেল। ওটা কি? আরে একটা মানুষ না? মাথার নিচে কি যেন পাতা রয়েছে একটা। ভালো করে টর্চ ফোকাস করতেই নজরে এলো লালচে সেই ঝোলাটা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে যে মানুষটা, সে যে কে হতে পারে সেটা বুঝে নিতে এক মুহূর্ত দেরি হলো না আমার। এই ব্যাপার, ভূত ধরতে এসে শেষকালে ঝোলা মাথায় ঘুম। অনিমেষ ঘুম কাতুরে ছেলে কোথাকার, এই তোমার ভূতের কাছাকাছি পৌঁছানো? হো হো করে এবার হাসির পালা আমার। এত জোরে অট্ট হাসি যে আমার গলা থেকে বেরোতে পারে, আমি কি তা জানতাম কোনোদিন? নীল সাহেবের পোড়ো বাড়ির পাঁজর যেন কাঁপিয়ে দিয়ে গেল সেই হাসি। হাসি থামলো, কিন্তু আশ্চর্য ঘুম অনিমেষের। নাকি অনেক আগেই টের পেয়ে গেছে। চেনে শুনে ইচ্ছে করেই অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমের ভান করে পড়ে আছে বদমাসটা। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। একরকম দৌড়ে গিয়েই অনিমেষের গায়ের ওপর পড়ে এক ধাক্কায় ওকে চিৎ করে দিতেই শরীরের ভেতরে রক্তের স্রোত সহসা যেন হিম হয়ে গেল আমার। মরা মাছের মতন দু চোখ খুলে শূন্যে তাকিয়ে আছে অনিমেষ। ঠান্ডা পাথরের মতন গা, নিঃসার নিস্পন্দ। টর্চের বোতাম সজোরে টিপে ধরে রইলাম আমি। ভয় সমস্ত শরীর এই প্রথম থির করে কাঁপতে লাগলো আমার। অনিমেষ সত্যি সত্যি তার কথা রেখে গেছে। ভূতের কাছাকাছি, খুব কাছাকাছি এতক্ষণে পৌঁছে গেছে সে নিশ্চয়ই। শুনছিলেন প্রভাস দত্তের লেখা গল্প নীল সাহেবের পোড়ো বাড়ি। পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন সাথের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।